হ্যাঁ। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সাপ্তাহিক নিয়মিত সরাসরি আয়োজন ইউটিভির বিশেষ অনুষ্ঠান শিল্প এবং সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানের বরাবরই আমি থাকি আপনাদের সাথে, রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চাই শিল্প সংস্কৃতির মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম এবং শিক্ষার্থীরা বেড়ে উঠুক স্বপ্নের সোনার বাংলাদেশের প্রত্যয় নিয়ে। এমনটি প্রত্যাশা নিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালিত করে থাকি। আমাদের সাথে যুক্ত থাকেন একজন সম্মানিত অতিথি, বরেণ্য অতিথি, যাকে আমরা যার কাছ থেকে কখনো গান, কখনো আবৃত্তি, কখনো তার কথার ফুলঝুরি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে দর্শক আমাদের সাথে একজন গুণী শিল্পী রয়েছেন, যিনি বহু গুণে গুণান্বিত। তাকে আমি আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো অসংখ্য টপিক রয়েছে, তারপরেও কয়েকটি তার মধ্য থেকে আমি বলতে চাই যে তিনি একাধারে আবৃত্তিকার, সাংবাদিক, সংগঠক, সাহিত্য সংগঠক এবং গৃহিণী এবং সমাজকর্মী। তো সেই কাঙ্ক্ষিত অতিথিকে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আঞ্জুমান জুলিয়া আমাদের সাথে আজকে আছেন, আবৃত্তি শিল্পী এবং সংগঠক, উদ্ভাস সাংগঠনিক সম্পাদক, উদ্ভাস আবৃত্তি সংগঠন এবং মাছরাঙা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি আমাদের সাথে যুক্ত আছেন, এবং তিনি দৈনিক বিশ্লেষণ মাদারীপুরের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসলে তার সম্পর্কে আমি ছোটবেলা থেকেই তাকে চিনি। সঙ্গত কারণেই তার অনেক কার্যক্রম আমার চোখে পড়েছে এবং আমি একাত্র কাজ করার সৌভাগ্য হয়েছে। সঙ্গত কারণেই তাকে নিয়ে আসলে একটু বেশি বলার ঠিক না, তবে তার যেটুকু বলার দরকার তার জন্য সেটুকুই আমি বলতে চাই। আঞ্জুমান জুলিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। কেমন আছো এই প্যান্ডামিক টাইমে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই ইউটিউবে অনলাইন শিল্প ও সংস্কৃতির যে 10ম পর্বে আমাকে স্বাগত জানাচ্ছেন। এর জন্য আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি খুব ভালো একটি সময় যাবে। জি, অবশ্যই আমরাও মনে করি এবং আমাদের দর্শকরা তো অবশ্যই অধীর আগ্রহে বসে আছে তোমার কবিতা শুনবে, তোমার কথা শুনবে, তোমার বেড়ে ওঠা শুনবে, তোমার সম্পর্কে জানবে, সেই প্রত্যাশা তো অবশ্যই। আমি নিজেও ব্যক্তিগতভাবে সেই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠানে জয়েন করেছি। তো আমার সৌভাগ্য যে তোমার সাথে আমি একটি প্রোগ্রামে একাত্র কাজ করতে পারছি। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বলবো আঞ্জুমান জুলিয়ার সাথে। পরিচয় তো হলেই এবার আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। তার আগে বলে নিচ্ছি দর্শক, আপনারা কিন্তু কমেন্টস করে এবং আমাদেরকে সরাসরি কল করে আমাদের আজকের অতিথির সাথে আপনারা কথা বলতে পারেন এবং প্রশ্ন রাখতে পারেন এবং আপনাদের ইচ্ছে মতো কবিতাও শোনার চিন্তা করে কল দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে নিয়মিত সাপ্তাহিক সরাসরি অনুষ্ঠান ইউটিভির বিশেষ অনুষ্ঠান শিল্প সংস্কৃতি। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আঞ্জুমান জুলিয়া, আবৃত্তি শিল্পী, সংগঠক এবং সাংগঠনিক সম্পাদক, উদ্ভাস আবৃত্তি সংগঠন এবং মাছরাঙা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি ও দৈনিক বিশ্লেষণের নির্বাহী সম্পাদক। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আঞ্জুমান জুলিয়ার সাথে কথোপকথনে। আঞ্জুমান জুলিয়া, কেমন আছো জানলাম, তবে করোনা কিন্তু সেকেন্ড ওয়েভে আবারও উপদ্রব দেখা দিচ্ছে। আমরা জানলাম যে প্রায় 35-এর উপরে মৃত্যু সংখ্যা। সব মিলিয়ে সাংস্কৃতিক অঙ্গনে এই করোনা মহামারী কাটিয়ে কিছুটা উঠলেও আবারও মনে হয় যে ইউরোপের সাথে তাল মিলিয়ে হয়তোবা আবার একটা সম্ভাবনা শীতের প্রভাবে আসতে পারে। তুমি একজন সমাজকর্মী এবং সাংস্কৃতিক শিল্পী হিসাবে এই বিষয়টি কিভাবে দেখছো? কতটুকু মানা হচ্ছে এই স্বাস্থ্যবিধি? ধন্যবাদ কালচার ভাই। আমি আসলে যতটুকু কাজ করার ক্ষেত্রে দেখি, করোনাকালীন আমাদের অনেক কাজ করতে হয়। আমাদের প্রচুর লাইভ যায়, আজ লাইভ করতে হয়। তো নিউজের কারণে যখন আমি বের হই বা বিভিন্ন সময় যখন বাইরে যে মানে আমাদের কিন্তু যেতেই হয়, আমরা কিন্তু ঘরে বন্দি জি। ছিলাম না। তো তার পাশাপাশি কিন্তু আমি একটা জিনিস দেখি, কেউ কেউ সচেতন ভাবে চলার চেষ্টা করে, খুব বেশি চলে। কিন্তু কেউ কেউ কিন্তু একদম মানে এমন ভাবে চলাফেরা করে, সে আসলে এটি গায়েই লাগায় না।
কিন্তু এটি যে কত রাইট। বড় একটি খারাপ রোগ, যেহেতু এটির কোনো চিকিৎসাই বাংলাদেশে কি সারা বিশ্বেও এটি চিকিৎসা হয় মানে আমরা পাইনি। সেটি নিয়ে কিন্তু অনেক বড় ভাবনার বিষয়, কিন্তু কি জন্য যেন মানুষের ভিতরে একটি উদাসীনতা, তারা কিন্তু কিছুতেই এই রোগটাকে ভয়ানক ভাবে নিচ্ছেন না বা সচেতন হওয়ার চেষ্টা করছেন না। আমরা এখনো কিন্তু যখন বাইরে বের হয়ে দেখতে পাই অনেকে মানে না বুঝে হোক বুঝে হোক অনেকে কিন্তু দেখা যায় মাস্কটাই ব্যবহার করে না সে সঠিকভাবে। সে কিভাবে চলতে হবে, কতটুকু ডিস্টেন্সে আমাকে দাঁড়াতে হবে সেটিও কিন্তু সে ঠিক রাখে না। এটি আসলে আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা যারা সচেতন হয়ে থাকার চেষ্টা করি তাদের কাছে খুব খারাপ লাগে যখন এই অসচেতনতা দেখি সবার মাঝে। কিন্তু যেহেতু অবস্থা আবার খারাপ হচ্ছে, আমরা আবারও কোনো একটি বিপদের মুখোমুখি হচ্ছি, অবশ্যই সবাইকে আবারও সচেতন হয়ে থাকতে হবে। এটি ছাড়া আর কোনো উপায় নেই। জি অবশ্যই। জি অবশ্যই, আমরা মনে করি যে এটা সম্পূর্ণই সচেতনতাই আমাদের ভ্যাকসিন হিসেবে আমরা নিতে পারি। মাস্ক পরা, হাত ধোয়া, ডেস্টিনেশন হুম। বজায় রাখা। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছো জুলিয়া। আমরা আসলে জানতে চাই যে এই যে তোমার আবৃত্তি শিল্পী হিসাবে গড়ে ওঠা বা বেড়ে ওঠা, এবং তারপরে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার পাশাপাশি আবার সাহিত্য অঙ্গনে, এবং অন্যদিকে একটা সমাজের দর্পণ যাকে বলে সাংবাদিকতা, এই যে যে কার্যক্রম করার পিছনে একটা উৎসাহ, সেটি কবে থেকে শুরু হয়েছিল এবং উৎসাহটা কার মাধ্যমে বেশি তোমার প্রভাবিত করেছে? আসলে এটি বলতে গেলে অনেক বড় কথা। আমরা অনেকের কাছেই শুনি পরিবারের হয়তো বড় কোনো ভাই বোন বা পরিবারের বাবা মা বা অন্য কেউ হয়তো সংস্কৃতির সাথে যুক্ত থাকে, তার দেখা দেখি হয়তো হুম। উৎসাহিত হয়। কিন্তু আমার বেলায় কিন্তু একদম ভিন্ন। আমার পরিবার শুধু নয়, আমার আমার বাবার দাদা বাড়ির দিকে হোক নানা বাড়ির দিকে হোক, আমাদের কেউ কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিল না। আমি আচ্ছা। ছোটবেলায় আমার বাবা আমাকে শিল্পকলায় গানে ভর্তি করে দেয় মাদারীপুর শিল্পকলা একাডেমিতে, হুম। ছোটবেলায় আমি যখন আচ্ছা। প্রথম মানে পড়াশোনা শুরু করি তখন। আর তার পাশাপাশি তখন শিল্পকলায় কিন্তু নাচের বিভাগ ছিল না। মাদারীপুরে যখন আমি প্রথম গানে ভর্তি হই তখন কোনো নাচের, কিন্তু আমার বাবার আমাকে নাচ শেখানোর একটা শখ ছিল। তো হুম। আমি হুম। তখন পরবর্তীতে শিল্পকলায় যে মনি আপা নাচের শিক্ষক, সেই মনি আপার বাসায় গিয়ে আমি নাচ শিখতাম তার কাছে। তো আমি তখন কিন্তু আবৃত্তির সাথে আসলে জড়িত ছিলাম না, তখন একদম গান এবং নাচ নিয়েছিলাম। এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি আমার নানা বাড়ি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির একদম সাথে, তো বাহ। ওইখানে যখন আমি দারুণ। অনুষ্ঠান করতে যেতাম, তখন আমাকে ওইখানে আমি আসলে কবিতা পড়তাম, পাঠ করতাম। আসলে হুম। তখন কিন্তু কবিতা আবৃত্তি এই জিনিসটা বুঝতাম না। আহ যা সত্যি কথা, মানে তখন কিন্তু এত হুম। হুম। বোঝার মতো ছিল না যে একটা কথা সুন্দর করে শিখতে হবে, সেটা মানে কোন জায়গায় গিয়ে থামতে হবে, সেটার বোধটা সেটা রংটা এত কিছু কিন্তু তখন বুঝতাম না। একটা কবিতা মুখস্থ ছোটবেলা থেকে সবাই অনেক অনেক কবিতা মুখস্থ করে, সেইভাবে রাইট। কবিতা হয়তো করতাম। কিন্তু পরবর্তীতে আমাকে 2006-এ রতন কুমার দাস, যে হুম। আমাদের উদ্ভাস আবৃত্তি সংগঠনের সভাপতি, এবং সাধারণ সম্পাদক কুমার লাবলু ভাই, এরা দুজন আমার বাসায় যায় আচ্ছা। এবং এই সংগঠনটা যখন প্রথম মাদারীপুরে আবৃত্তি সংগঠন হিসেবে প্রথম এটি যাত্রা শুরু করে, তখন তারা হুম। আমাকে জানায় এখানে আসার জন্য। তো এইটারও আসার আগে আমি আচ্ছা। প্রথম আলোর একটি অনুষ্ঠান 2006 আগে, হুম। 2005-এ 10তম পর্বে আমি প্রথম আলোর একটি অনুষ্ঠানে লাভলুয়ার সাথে একটি কবিতা আবৃত্তি করি। তখন আমার একদম নতুন মানে প্রথম প্রথম কবিতা পাঠ মানে আবৃত্তি করি তার সাথে। তো তার পরবর্তীতে আমি এই উদ্ভাস আবৃত্তি হুম। সংগঠনের সাথে সংযুক্ত হই আবৃত্তি শিল্পী হিসেবে। তো প্রথমে সাংগঠনিক কাজ করি, তার পাশাপাশি আমি আবৃত্তি চর্চাটা শুরু করি। তো আমি আসলে কুমার লাবলু ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। কুমার লাবলু ভাইয়ের কাছে আমি আবৃত্তি শিখেছি এবং এখনো শিখছি। কারণ শিখার তো শেষ নেই। আর বাহ। এই এটি কিন্তু আমার যে পেশাগত দায়িত্ব সেখানেও কিন্তু অনেক বড় কাজ করে হুম। আবৃত্তিটা। আহ, এবং বাহ। এইভাবেই আমি আসলে আস্তে আস্তে এগিয়ে গেছি। এবং তার পাশাপাশি আমি মাদারীপুর শিল্পকলা একাডেমির সাথে তো আছি, তার পাশাপাশি উদীচী হুম। শিল্প গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়েছি, তাদের বিভিন্ন প্রোগ্রাম ছোট ছোট কিছু কিছু করেছি আগে। কিন্তু পরবর্তীতে আমি তাদের হুম। সাথে একদম সাংগঠনিক ভাবে কাজ শুরু করি। এখন বর্তমানে যুগ্ম
সাধারণ সম্পাদক হিসেবে সেখানেও দায়িত্বে আছি। হুম হুম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জুলিয়া। আমরা একটা কল নিতে চাই। একজন কলার কল করেছেন, আমরা একটু তার কলটা নেই, তারপরে আবার আলোচনায় যাব। দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। জি, লিনিয়া আফরোজ, ঢাকা থেকে। জি, আমরা শুনছি। আজকে যিনি গেস্ট এসেছেন তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর যেটা হচ্ছে যে শিল্প সংস্কৃতির উপর এসেছে আমার পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ। তো যিনি আসছেন ওনাকেও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আর ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে ওনার সবচেয়ে যেহেতু আবৃত্তি করেন উনি, অনেক ভালো আবৃত্তি করে। হুম তো হুম। আমি চাচ্ছিলাম যে ওনার পছন্দের একটা কবিতা যদি আবৃত্তি করে আমাদেরকে শোনাতেন। জি, অবশ্যই লিনিয়া আফরোজ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার অনুরোধ অবশ্যই আমাদের আবৃত্তি শিল্পী জুলিয়া রাখবেন, আমরা শুনবো অবশ্যই। আপনার সাথে হ্যাঁ, আমিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ কল করার জন্য। আপনি আমাদের সাথেই থাকবেন লিনিয়া। আহ, আমরা শুনলাম। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো লিনিয়া আফরোজ শুনতে চেয়েছেন আঞ্জুমান জুলিয়ার কণ্ঠে তার প্রিয় একটি কবিতা। তো প্রথমেই আমরা কি শুনবো কবিতাটি, যেহেতু শুনতে চেয়েছেন আমাদের কলার। উম, আপুকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাকে একটি অনুরোধ করেছেন। অবশ্যই আমি তাকে আমার কবিতা শোনাবো, যেহেতু কবিতাই আমার প্রাণ। আমি এখন যত কিছুই করেছি কবিতাটি কি একদম শেষ সম্বল হিসেবে বেছে নিয়েছি। এটি না করতে পারলে আসলে আমার ভালো লাগে না। আপনার জন্য অবশ্যই আমি একটি কবিতা শোনাবো। খুব ভালো লাগলো যে আপনি আমাকে অনুরোধ করেছেন। আপনার জন্য আমি প্রথমেই আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে, প্রভাতে পাখির গান। না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে যায়, দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙবো পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুঠিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আঞ্জুমান জুলিয়া, চমৎকার করে আবৃত্তি শুনিয়েছো। এবং আশা করব আমাদের যে কলার কল করেছে
এবং অসংখ্য কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকটি কমেন্টস নিতে চাচ্ছি। আমাদের সাথে অনেকেই জয়েন করছে, তাদের মধ্যে কয়েকটি কমেন্টস আমি নিতে চাই। হারুনুর রশিদ লিখেছেন শুভেচ্ছা, সুন্দর লাগছে অনুষ্ঠান জুলিয়া। সীমা সাহা লিখেছে, কুমার লাবলু আঞ্জুমান জুলিয়া তোমার প্রিয় কুমার লাবলু ভাই লিখেছে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সঞ্চালক রিয়াজুল ইসলাম কাউসার সহ আজকের অতিথি আমার অত্যন্ত প্রিয় গুণী আবৃত্তি শিল্পী আঞ্জুমান জুলিয়ার জন্য মিষ্টি কণ্ঠস্বর বিমোহিত করে দর্শকদের শ্রোতা। আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন। কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। কলার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা ইউটিউবের জি। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। আপনাদের প্রোগ্রামটি আমার অনেক ভালো লাগে জি, দেখি রাত্রেবেলা হয়তো ওটা আমি রাত্রেবেলা দেখি। বাহ, তো ভালোই লাগে প্রোগ্রামটা আমার খুব। আর আপনার উপস্থাপনা খুব চমৎকার। বাহ, কৃতজ্ঞ। আর আজকে যে আপু আপু কবিতা আবৃত্তি করছেন, জি, ওনার আবৃত্তি অনেক চমৎকার, অনেক বাহ, ভালো আবৃত্তি করছেন আপু। তো আপুর কাছে রিকোয়েস্ট থাকলো আমাদেরকে আরো ভালো কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার উপস্থাপনা অনেক চমৎকার, আপনার কথাগুলো আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য সবসময় যুক্ত থাকবেন এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমাদের সাথেই থাকুন আপনার। জি, থ্যাংক ইউ। জুলিয়া, দেখছো যে তোমার অনেক অনেক কলার কল করেছেন এবং অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। সবার কমেন্টস আমরা নিতেও পারছি না আসলে, এত কমেন্টস। তারপরেও বলবো যে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এভাবে আপনারা উৎসাহিত করেছেন, বিমোহিত করছেন, অনেকেই করেছেন। তো আমরা জুলিয়ার কাছে আবার একটু ফিরে যেতে চাই। অনেক তো কবিতা হলো, গল্প শুনছি এবং কমেন্টস পড়লাম। জহিরুল ইসলাম লিখেছেন রিয়াজুল ইসলাম কাউসার এবং জুলিয়া, জহিরুল ইসলাম কাউসার ভাইয়ের কাছেও আবৃত্তি শুনতে চাই। আচ্ছা জহিরুল ইসলাম খান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবৃত্তি করার। তবে জুলিয়ার পাশে আবৃত্তি করার মতো আসলে কি এতটা মানে কি সুযোগ বা সাহস আমাদের হবে? তারপরেও যেহেতু জহিরুল ইসলাম আমি চিনতে পেরেছি, দর্শক আপনাদেরকে বলে রাখছি, জহিরুল ইসলাম একটু আগে যার কথা বলেছিলাম যে আঞ্জুমান জুলিয়া হচ্ছে মাছরাঙা মাদারপুর জেলা প্রতিনিধি এবং তার সহ তার কি বলবো হাজবেন্ড জহিরুল ইসলাম খান, যিনি রয়েছেন এটিএন নিউজের মাদারপুর জেলা প্রতিনিধি হিসাবে। তার অসংখ্য প্রোগ্রামে আমি যুক্ত হই অনেক সময়। সেই জহিরুল ইসলামও কমেন্ট করেছে। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। তো আমরা আরেকটি বিষয়ে যাব, তার আগে একটা ছোট বিজ্ঞাপনে যেতে চাচ্ছি। আঞ্জুমান জুলিয়ার কণ্ঠে আমরা শুনবো আরেকটি কবিতা, এর আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক কেউ কোথাও যাবেন না। আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিউবের বিশেষ অনুষ্ঠান শিল্প এবং সংস্কৃতি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আঞ্জুমান জুলিয়া। দর্শক কেউ কোথাও যাবেন না, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসছি এক্ষুনি। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্রাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। অসংখ্য ধন্যবাদ। দর্শক ফিরে এলাম আবারও ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিউবের বিশেষ অনুষ্ঠান শিল্প সংস্কৃতি। আমাদের সাথে যুক্ত আছেন আজকে আঞ্জুমান জুলিয়া, আবৃত্তি শিল্পী, সাংগঠনিক সম্পাদক উদ্ভাস, আবৃত্তি সংগঠন এবং মাছরাঙা টেলিভিশন মাদারপুর
জেলা শাখার প্রতিনিধি এবং দৈনিক বিশ্লেষণের নির্বাহী সম্পাদক। দর্শক, আপনারা দেখছেন আমাদেরকে, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। অনেকেই কমেন্টস করেছেন, সকলের কমেন্টস আমরা নিতে পারছি না, তবে আবারও কমেন্টস গুলো পড়বো। তার আগে আমরা জুলিয়ার সাথে আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। সেটি হচ্ছে যে জুলিয়া, এই যে শিল্প সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছো, এটার যে প্রত্যাশাটা ছিল সেটার প্রাপ্তিতে কতটুকু রূপ নিয়েছে, বা এই যে এত কিছু করা, একদিকে স্বামী সংসার, অন্যদিকে সাংবাদিকতা, অন্যদিকে আবৃত্তি, অন্যদিকে সংগঠন, বাচ্চা কাচ্চা, কিভাবে এত কিছু সামলিয়ে এগিয়ে যাওয়া, যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতা, হয়তো বা অনেকে আবার উৎসাহিত হবে, তোমার মতো যারা গৃহিণী এবং যারা সাহিত্য অঙ্গনে কাজ করছে এবং দেশের রাষ্ট্রের অনেক, আমি তোমার অনেক কাজগুলো দেখেছি, বিশেষ করে প্যান্ডামিক টাইমে যে তুমি ছুটে গেছো সেই আড়িয়াল পদ্মার তীরে যে কাঁঠাল বাড়ি, যে ব্রিজ, সেখানে যে নদী ভাঙন হয়, সেই সব জায়গারও চিত্র তোমাকে সরাসরি আমরা দেখতে পেয়েছি। এই যে ছোটাছুটি, তো কিভাবে সম্ভব হয় যদি একটু বলতা। অসংখ্য ধন্যবাদ আবারও কাউসার ভাই আপনাকে। উম, আসলে এটি আসলে মনের খোরাক, মনের ভালোবাসা। মনের এত বেশি খোরাক যে সমস্ত জায়গায় সময় দিতে ভালো লাগে। আসলে ওইভাবেই সময়টা হয়তো ভাগ করে নেই। যেহেতু টিভি, আপনি যেহেতু জানেন যে আমরা যে টিভির যারা কাজ করি টিভিতে, তাদের কিন্তু কাজের পরিধিটি অনেক ব্যাপক। মানে এটি কিন্তু এমন না যে আমি একটি পত্রিকায় কাজ করছি, হয়তো আমি দু কলম লিখে দিলাম, একটু ফিচার লিখলাম, শেষ হয়ে গেল। আমাদের কিন্তু রাইট। একদম স্পটে থাকতে হয়। টিভির ক্ষেত্রে কিন্তু আরেকটি মজার কথা এখানে আমি বলতেই হয়। আমি যখন প্রথম কাজ শুরু করি সাংবাদিকতায়, তখন কিন্তু জি আপনি যেহেতু বলেছেন, আমার হাজবেন্ড কিন্তু যেহেতু সাংবাদিকতার সাথে আছেন, তিনি অনেক বছর, অনেক আগে জি থেকে সাংবাদিকতায় আছেন, প্রথম আলোতে ছিলেন, পরবর্তীতে এটিএন নিউজে জি চলে গেছেন এবং নিজের জি সম্পাদকীয় আঞ্জুমান, একটি। জুলিয়া, আমরা আবার একটা কলার এসছে, আমরা একটু কলারের সাথে কথা বলছি। জি কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি এই যে মাওলানা রশিদ বলছিলাম, ঢাকা থেকে। জি আমি পেশায় একজন শিক্ষক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মহাজন সন্তান প্রকল্প কমান্ডার কেন্দ্রীয় কমিটির মহাসচিব, হারুন উপজেলা। ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম হারুন সাহেব, ভালো আছি, আপনি ভালো আছেন? ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। জি জি, ভালো আছে। আপনাদেরকেও ধন্যবাদ, আজকে আপনাকে বিশেষ করে ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ এই জন্য যে আজকে খুব সুন্দর একজন সংস্কৃতি পড়া মানুষকে আমাদের মাঝে উপহার করে আপনি এনেছেন। জি 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 ধন্যবাদ, অনেক সুন্দর করেন। কবিতা শুনে সত্যি আমি আপ্লুত হয়ে গেছি। জি কবিতার একটা রিকোয়েস্ট আছে। জি অবশ্যই, জি অবশ্যই। বলে নিচ্ছি। কষ্ট আছে আজকের এই জি জি আজকে কবিতার কথাটা হলো যে আমার কবিতা হচ্ছে কথা জি একটা কবিতা। জি আমার পছন্দের কবিতা সেই কবিতাটা সবার আরেক কবিতা। আর আজকে আপনার মাধ্যমে এবং আজকে যিনি সংস্কৃতি বিচিত্র এবং মিডিয়া ব্যক্তিত্ব জি একজন মানুষ, আপনি তো আছেন। জি 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 ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো জি জি স্বাধীনতার আজকে প্রায় 50 বছর পরে জি জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে তার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম। জি সেই স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে জি সরকার এবং সামাজিক সংগঠন আমরা তার স্মৃতির জন্য মোরাল বা ভাস্কর্য তৈরি করতে চাচ্ছি। জি এর বিরোধিতা করার জন্য বিরোধিতা করে মৌলবাদী উপগোষ্ঠীর স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্ন রকমের কটাক্ষ, অশ্লীল এবং গুরুত্বপূর্ণ আচরণ এখনই বাংলার জমিয়ে করছে। সেই প্রতিবাদে আপনার বা আপনাদের বা মিডিয়ার বা সংস্কৃতি ব্যক্তিত্বের আপনাদের অবস্থানটা আমরা জানতে চাচ্ছি। জি পরিষ্কার ভাবে যে স্বাধীনতা চক্রের যারা বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে, জি বঙ্গবন্ধু চিত্র নিয়ে এখনো যারা দৃষ্টতামূলক আচরণ করছে, তাদের বিরুদ্ধে আপনাদের বক্তব্যটা জি আজকের মিডিয়ার মাধ্যমে। জি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। ধন্যবাদ জি এই কবিকে আমার পক্ষ থেকে অভিনন্দন। জি আমাদের মুক্তিযোদ্ধা মহাজন সন্তান প্রজন্ম কংগ্রেস পক্ষ থেকে জি জি আপনাদের অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সাথেই থাকুন। জি, আমরা অনেককেই কল করছেন, কল আসলে সবার কলও আমরা নিতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। আসলে অনেক কলার কল করছেন এবং অন্যদিকে কমেন্টস তো অনেক, অসংখ্য কমেন্টস এসছে। আমরা আরো দুই একটি কমেন্টস পড়ি। জুলিয়া, তোমাকে নিয়ে অনেক কমেন্টস। এনায়েত নান্নু লিখেছে, আবৃত্তিকার আঞ্জুমান জুলিয়া মাদারপুরের একজন প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী। সে সবারই চমৎকার আবৃত্তি, বরাবরই চমৎকার আবৃত্তি করে। জুলিয়া অসাধারণ আবৃত্তি হচ্ছে, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তারপরে আরো লিখেছে, আবৃত্তির মাঝে দরদ আছে। সুরিত গৌরা, আচ্ছা সুরিত গৌরা লিখেছে। নাইস ইমরান লিখেছে, নাইস প্রোগ্রাম, গো হেড। সীমা লিখেছে, চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগছে। এনায়েত নান্নু লিখেছে, পড়েছি। আরেকটি কমেন্টস এসেছে, আমরা আরো কমেন্টস এসেছে, বাহ আঞ্জুমান জুলিয়া অসাধারণ, কুমার লাবলু লিখেছেন। এবং আরো কল এসছে, এবং শাহাদাত কি শাহাবুদ্দিন তৌহিদ ভাই লিখেছেন, সুন্দর আয়োজন, চমৎকার পরিবেশন। অসংখ্য ধন্যবাদ শাহাবুদ্দিন তৌহিদ ভাই। রিয়াজুল ইসলাম কাউসার ভাইয়ের কাছেও আবৃত্তি শুনতে চাই। আসলে আমারও। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। তার আগে আরেকজন, তার আগে আমরা আসলে কোন দিকে যাব? আবৃত্তি শুনবো নাকি কমেন্টস পড়বো নাকি কল ধরবো? আজকে এত আমি যে কথা দিতেছিলাম এটি একটু শেষ করি। অবশ্যই আবৃত্তি শোনাবো। আমি যেটাতে ছিলাম, আবার আরেকটা কল একটু রিসিভ করে নিই। জি কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন? প্রশ্ন করুন। জি বাহ, কুমার লাবলু। একটু আগেই কুমার লাবলুর কথা হচ্ছিল আঞ্জুমান জুলিয়ার মুখে। জি আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো লাগছে জি যে আজকে আমি স্ক্রিনে জুলিয়াকে দেখতে পাচ্ছি। জি, এর জন্য ইউটিভির প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওকে দেখে খুব ভালো লাগছে। ও আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত অত্যন্ত প্রিয় একজন আবৃত্তির সহযাত্রী আমরা। জি, এটা দেখে খুব ভালো লাগছে। এবং একই সাথে একটি কথা বলছি, ওর প্রতি একটা অনুরোধও আছে আমার। সেটি বলার আগে একটি কথা বলি সঞ্চালক কাউসারকে, সেটা হচ্ছে আপনাকে বলি, আপনি ছিলেন মাদারীপুরে একটি সময় ছিল প্রশিকাতে চাকরি করতো অরুণদা। অরুণদা চিনি। অরুণদা কিন্তু এটি অত্যন্ত দুঃখের খবর যে অরুণদা আজকে রাত 8:20 হঠাৎ করে করোনা আক্রান্ত হয়ে পৃথিবীতে উনি কাফেরার দেশে চলে গেছেন। এবং উনিও অত্যন্ত বলিষ্ঠ আবৃত্তিজীবী ছিলেন, মাদারীপুরের একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন। এবং পাশাপাশি আজকে যে আমি যে আবৃত্তিটি জুলিয়াকে অনুরোধ করবো, এই আবৃত্তিটি আমি প্রথম যে মানুষটির কাছ থেকে সংগ্রহ করি এবং এই কবিতাটি সংগ্রহ করি এবং কবিতাটি আবৃত্তি প্রথম ওনার পরে আমি মাদারীপুরে করেছি। এরপরে হয়তো আমার ছাত্রীদের কণ্ঠে তুলে দিই। সেটি হচ্ছে বেদনার পদাবলীর একটি অংশ, যেটির প্রথম লাইন হচ্ছে, খোদার কসম লাগে লোভ তুমি দেখাবে না মাঝে। এটি আমি অরুণদার কণ্ঠে প্রথম শুনি। আমি এটা বলতে গিয়ে আমার চোখে প্রায় জলসিক্ত হয়ে আসছে, কারণ অরুণদা আমাদের অবশ্যই অরুণদা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, প্রশিকার একজন কর্মকর্তা ছিলেন এবং উনি অত্যন্ত বরিষ্ঠ আবৃত্তি শিল্পী ছিলেন, বাংলাদেশের অন্যতম। এবং এই কবিতাটি আমি ওনার কাছ থেকে সংগ্রহ করে আমি আবৃত্তি করি এবং আমার সহযাত্রী যারা আছে, এখন যেটা আমি সাধারণত জুলিয়ার কণ্ঠে সেটা তুলে দেওয়া হয়েছে। অবশ্যই আমরা শুনবো। কখনো কখনো একসাথে আমরা এটির সাথে আরেকটি করে আমার ওই দিকে আর জুলিয়ার জন্য অনেক 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 অভিনন্দন করো। খুব ভালো লাগবে ওকে দেখে। অবশ্যই অবশ্যই কুমার লাবলু ভাই, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এই খবরটি বলার জন্য। অরুণদার বিদেহী আত্মার জন্য আমরা শান্তি কামনা করছি। তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন
এবং আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়েও বলতে চাই, প্রশিক্ষার এই কর্মকর্তার মৃত্যুতে আমরা গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা করার। আপনি আমাদের সাথেই থাকুন। জি জুলিয়া, যে কথাটি বলছিলা, আসলে মাঝখানে কল এবং কমেন্টস রিসিভ করতে গিয়ে তোমাকে বারবার গতিরোধক করতে হচ্ছে। আচ্ছা, আমরা আর কলার না নেই, আমরা তোমার কথাই শুনি। জি, বলছিলা যে প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, যেটি বলা মানে অর্ধেক করেছি, যেটি শেষ করি। মানে আমি যখন প্রথমে জি। সাংবাদিকতা শুরু করি, আহ, তো আমার হাজবেন্ড তিনি সাংবাদিকতা থাকার কারণেই তার কাজেই আমি কিন্তু উদ্বুদ্ধ হই, এবং তার সাথে বাহ। আমি প্রথম দৈনিক বিশ্লেষণের যে সাপ্তাহিক বের হতো, তখন সেখানে আমি কাজ হুম হুম। করতাম। জি। পত্রিকায় কাজ করতাম, তার অফিসে তার সাথে একসাথে থেকে কাজ করতাম। তার পরবর্তীতে আমরা যখন আবার দৈনিক বিশ্লেষণ হিসাবে কাজ শুরু করি, তো হুম হুম। কাজের শুরুটা আমার কিন্তু বিশ্লেষণ দিয়ে। তারপরে কিছুদিন আমি জাতীয় একটি পত্রিকায় কাজ করি ঢাকায়, এবং তার পাশাপাশি আরেক টিভিতে কিছুদিন নিউজ পাঠাই, সেখানেও আমার আসলে হয়নি। তারপরে আমি কিন্তু মাছরাঙাতে 2013-তে, আমি 2013-তে মাছরাঙাতে আহ, প্রায় 1.5 বছর আমি নিউজের কাজ করে হুম হুম। বিভিন্ন, মানে শুধু মাদারীপুরের আমি শহরটা বাদে কোনো জায়গায় চিনতাম না। হুম। কিন্তু আমি যখন সাংবাদিকতায় নেমেছি, তখন কিন্তু মাদারীপুরে শুধু নয়, আমাদের যে 4টি উপজেলা, প্রত্যেকটা হুম হুম। উপজেলার ইউনিয়ন পর্যায়ে একজন মানে নেত্রীর মতো হয়তো আমি প্রত্যেকটি জায়গায় গিয়েছি। এবং সেই সময় বাহ। আমাদের শাহজাহান খান তিনি ছিলেন মন্ত্রী, তার ব্যাপক মানে অনুষ্ঠান থাকতো, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আচ্ছা। আহ, আমি আর জহির, আমরা দুজন সব সময় তার প্রত্যেকটা অনুষ্ঠানে, যত প্রত্যন্ত অঞ্চলে হোক, আমরা গিয়েছি, তার অনুষ্ঠান করেছি। এবং তিনি কিন্তু আমাকে সব সময় জুলিয়া নামে ডাকেন না, তিনি আমাকে বলেন মাছরাঙা, এই মাছরাঙা আসো, এদিক আসো। মানে আমি আমি যখন বাহ। নিয়োগ পাইনি মাছরাঙাতে, তখনও তিনি কিন্তু আমাকে মাছরাঙা বলেই ডাকতেন। তো আমি মাঝে মাঝে বলতাম যে আমি কিন্তু মাছরাঙা এখনো হইনি, নিয়োগপ্রাপ্ত না, আমি কাজ করছি। আরে হয়ে যাবে হয়ে যাবে, তুমি তো ভালো কাজ করো, তুমি তো ভালো কাজ। তো আসলে আমার এটি অনেক বড় উৎসাহ ছিল, তার কাছ থেকে আমার খুব ভালো লেগেছে, তিনি সবসময় আমাকে উৎসাহিত করতেন। এবং তার পাশাপাশি মেয়র ইয়াদ ভাই, সবাই আমার মাদারীপুরের আমার সাংবাদিক যারা সিনিয়র আছেন, চুন্নু ভাই, ফোরকান ভাই, তারপরে মাওলা কাকা, এরা, শিশির স্যার তো সবসময় বলতো কাজে যখন নেমেছো ঠিক মতো কাজ করবে, একদম মন থেকে কাজ করবে। আমি বলতাম জি স্যার, আমি যখন যেটা নামি সেটি করার চেষ্টা করি। এবং এটি কিন্তু প্রমাণ করেছি যে টিভিতে যেহেতু করি, প্রথম প্রথম কিন্তু শুনতে হতো আমাকে যে আমার হাজবেন্ড আমাকে করে দেয়, আমার হাজবেন্ড আমার নিউজ করে। কিন্তু যখন আমি লাইভ করেছি, অ্যাজ লাইভ করেছি, সেই কথা কিন্তু আমাকে হাজবেন্ড শিখায় দেয় না, সেটা কিন্তু আমার নিজে রাইট। থেকে শিখতে হয়, বলতে হয়, উপস্থিত ভাবে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ভাবে বলতে হয়। তো আমার খুব রাইট। ভালো লাগে যে আমি কাজ করতে সমর্থ হয়েছি, এবং আমি পেরেছি, আমি পারবো, আমি সামনে হয়তো আরো ভালো কাজ করার চেষ্টা করব। এবং আমার নিঃসন্দেহে। মাছরাঙা অফিসেরও সবাই আমাকে খুব সাপোর্ট করেছেন। এবং আমার মনে হয় আমাদের মানে আমাদের মাছরাঙা টিভিতে জেলা পর্যায়ে আমিই একমাত্র নারী এখন পর্যন্ত আছি, আর কোনো বাহ। জেলাতে কোনো নারী প্রতিনিধি নেই, শুধু আমি বাহ। মাছরাঙা টিভিতে নারী প্রতিনিধি হিসাবে আছি। এমনি ঢাকার অফিসে অনেক নারীরা, অনেক অনেক নারীরা কাজ করে, বাইরে এবং অফিসে সম্ভবত করে, তোমার বাইরে। জেলাতে, সম্ভবত যদি ভুল না করি, সম্ভবত তোমার জেলাতে নারী সাংবাদিকদের মধ্যে টিভি সাংবাদিক নারী তুমি একাই। এবং অন্য অবশ্য পত্রিকায় আছে অন্যরা, কিন্তু টিভি হ্যাঁ, না, সাংবাদিক মনে এটা হয় এটি নারীদের মধ্যে অবশ্যই তুমি বলতে একা। হয়, আমাদের এখানে নারী পত্রিকা এবং খুব ভালো একটি পত্রিকায় কালের কণ্ঠে আহ, আহ, আকাশী আছে, আইসা সিদ্দিক আকাশী, ও আছে, ও অনেক দিন ধরে কাজ করছে। আমি কিন্তু ওকে সবসময় তুমি করে কথা বলি, আমি খুব কাছের মনে করি আকাশীকে। আর আরেকটি তারও অনেক বছর পর আসলে আমি এসেছি হুম। সাংবাদিকতার জগতে, কিন্তু টিভিতে, এটি সত্যি, টিভিতে আমি প্রথম মাদারীপুরের নারী সাংবাদিক যে টিভিতে কাজ করি। রাইট। আমার তো ভালো লাগে, আরেকটা আমি কবিতা, গর্ববোধ করি। আরেকটা কবিতা হয়ে যাক, হ্যাঁ, কুমার লাবণুর অবশ্যই। যে অনুরোধ, সেটাই হ্যাঁ, আমরা শুনি। আরেকটি কথা আমি বলি, যে বেশি অবশ্যই। সম্ভবত হারুন ভাই আমাদের একটু প্রশ্ন করেছিলেন যে স্বাধীনতার এই 50 বছর পরও
আসলে রাইট। আমরা কিন্তু যারা সাংস্কৃতিক অঙ্গনে আছি বা সাংবাদিকতা যে কোনো পর্যায়ে থাকি এবং একজন সাধারণ জনগণ হিসেবেও কিন্তু আমরা সব সময় সার্বক্ষণিক ভাবে আমাদের স্বাধীন দেশটাকে কিন্তু ভালো রাখতে চাই। আমরা কিন্তু সবাই অবশ্যই। এই ব্যাপারে এক এক ছায়ার তলে থাকি, একসাথে কাজ করতে চাই। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কিন্তু সার্বক্ষণিক ভাবে বাংলাদেশের যত আবৃত্তি সংগঠন আছে সমস্ত হুম হুম। সংগঠনকে নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করে। তারা যখন যেই ধরনের মানে ধর্ষণ বলেন, যে ইনক্লুশন বলেন, বা বাংলাদেশের অনেক রাজনৈতিক যত প্রেক্ষাপটে সহিংসতা বলেন, সবকিছু নিয়ে কিন্তু বাংলাদেশ আবৃত্তি সংগঠন কাজ করে এবং একজন আবৃত্তি শিল্পীর কণ্ঠ দিয়ে কিন্তু প্রতিবাদ করেন। এবং আমরা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে যারা আছি মাদারীপুরে, প্রত্যেকটি সংগঠন কিন্তু সমসাময়িক ভাবে কাজ করে যাই। যখন যেটাই আমাদের কাছে মনে হয় যে এটি প্রতিবাদ করতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের কাজ করতে হবে, আমরা কিন্তু সবসময় কাজ করে যাই। এবং আমরা আশা করি বাংলাদেশ হুম হুম। 50 বছর না, যত বছর হোক, আমাদের দেশ একদিন সত্যি অনেক সুন্দর হবে। আমরা সুন্দর একটি দেশ ফিরে পাবো। এবং অবশ্যই অনেক অনেক শ্রদ্ধা এবং আহ ভক্তি ভরে এবং প্রাণ ভরে মানে শ্রদ্ধা জানাচ্ছি, যিনি না থাকলে, যার অবদান না থাকলে আমরা হয়তো এই যে যে কথা বলছি মাতৃভাষায়, আমার নিজ মাতৃভাষায়, সেই ভাষাটার কথা বলতে পারতাম না। তাকে সেই আহ জাতির পিতা, আহ যিনি শেখ মুজিবুর রহমান, তাকে অনেক অনেক, তার প্রতি এখনো শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি। কারণ তাদের অনেক অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এবং তিনি সুন্দর একটি নিঃসন্দেহে। বাংলাদেশ দেখতে চেয়েছেন। আমরাও সব সময় কাম্য করি আমরা সুন্দর একটি বাংলাদেশে থাকবো, আমরা মানবিক ভাবে থাকবো, আমরা মানুষ হয়ে থাকবো, আমরা ধর্মের ভেদাভেদ চাই না, আমরা একদম সত্যিকারের মানুষ হয়ে থাকতে চাই। ধন্যবাদ কাউসার ভাই, আমি একটু চলে যাচ্ছি। আমার যেহেতু গুরু ওকে। আমাকে অনুরোধ করেছে, গুমার লাবলু ভাই, তার কাছে আমি শিখি, এখনো শিখছি, মানে সব সময় শিখি, কারণ শিখার কোনো শেষ নেই। যত দিন যায় ততই শিখতে হয়। তো মানে তার কুমার লাবলু কবিতা ভাই আমারও গুরু, আমারও গুরু, আমি ওর গুরু হিসাবেই সে অনেককেই গুরু অনেকেরই হিসাবে গুরু, মানি। মানে তার অনেক। মধ্যে তার মধ্যে কুমার ভাইও আমার একজন গুরু, অবশ্যই। হুম। জি, শুনি তাহলে। আচ্ছা, তার কবিতাটা পড়ি। আহ পড়ছি মোস্তফা মিরের বেদনা পদবলি। আহ এটি একটি আঞ্চলিক কবিতা আসলে। আহ শুরু করছি। একটু গান দিয়ে শুরু করি, একটু সুর দিয়ে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ারে থাকে, অবাক জ্যোৎস্না ঢুইকা পরে, হাত বাড়াইয়া ডাকে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ারে ফাঁকে, অবাক জ্যোৎস্না ঢুইকা পরে, হাত বাড়াইয়া ডাকে। খোদার কসম লাগে, লোক তুমি দেখাইও না বাজি, কতরে কাপড় নাই, আখ পেট খাইয়া মোরা বাকি, অহন্যি সুতরাই। যাও মাঝি, নাই ফিরা যাও, কোনো দিন আসবা না। আসো যদি মোর মাথা। আমার স্বামী গেছে ভিন দেশে বাণিজ্যের লাগি, তার তরে কান্দি আমি একলাই নিশিরায় জাগি। অবলা নারীর ব্যথা বুঝবা না তুমি ভিনদেশী, নবযৌবনের জ্বালা একা থাহনের চাইয়া বেশি। তাও তো পারি না মাঝি, স্বামীরে দিছি যে জবান, আমার শরম লাগে, বুক কাঁপে ঝড়ের লাহান। আশ্বিনে উঠবো ধান, স্বামী আইব ফিরা ঘরে, সাজাইয়া টিনের বাস্প, কত কথা মোর মনে পড়ে। না না, না না মাঝি, হাত ছাড়ো, কেউ কেউ দেখে ফেলায় পাশে। কেমনে কেমনে দেখামো আমি এই মুখ স্বামীর কাছে।
দিয়ে দোহাই লাগে, মাঝি মাঝে তুমি ফিরা যাও নাই। অহনি অহনি ডাকবো পাখি, রাত রাইতে বুঝি শেষ হইয়া যায়। যখনই পড়বো মনে এই পথ দিয়া পাড়ি দিও, লক্ষা নদীর কাছে চুপি চুপি মোর কথা কইও। লক্ষা নদীর কাছে চুপি চুপি মোর কথা কইও। ধন্যবাদ কাউসার ভাই। আমি আসলে অসাধারণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। সত্যি। আরেকটি কথা না বললেই নয়, আমার এই আমি কবিতার পরে কিন্তু জি কুমার লাবলু ভাইয়ের একটি ক্লিপিং আছে। তিনি একটি কবিতা পড়েন আমার এই কবিতার সাথে। আমরা যখন মঞ্চে কাজ করি, মঞ্চে আচ্ছা, আবৃত্তি করি, তখন আমাদের এই দুটি কবিতাকে একত্রিত করে আমরা আবৃত্তি করি। তো আমি আসলে আজকে এই অংশ বিষয়টা তো করলাম। জানতাম না। তাহলে যদি সেটা হতো তাহলে হয়তো আমি একটু সহযোগিতা করতে পারতাম ছোট্ট করে। আগে থেকে প্ল্যান করলে দেখি, আমরা আবার পরবর্তীতে আরেকটি প্রোগ্রাম প্ল্যান মাফিক করার চেষ্টা করবো, বা কুমার লাবলু ভাইকে নিয়েও আমরা করব চিন্তা করছি। আমরা একটু তবে এইটুকু বলতে পারি যে কুমার লাবলু ভাই যে এই আবৃত্তিটি তোমার কাছ থেকে শুনতে চেয়েছে বা দর্শকদের কে শোনানোর জন্য বলছিল, কেন এটা আমি উপলব্ধি করলাম তোমার আবৃত্তির মধ্য দিয়ে। অসংখ্য আম, ভালো হয়েছে বলবো না, শুধু বলবো যে অসাধারণ হয়েছে, এটুকুই বলতে চাই। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। তারপরে তারও পরে আমরা কিছু কথা নিতে চাই। এর আগে আমরা দেখতে চাই কয়েকটি কমেন্ট। অসংখ্য গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিবর্গ কমেন্ট করেছেন, সঙ্গত কারণে পড়তে বাধ্য হচ্ছি সময় স্বল্পতা থাকলেও। মাদারীপুর জেলা উদীচী সম্মানিত সভাপতি ডাক্তার রেজাউল আমিন লিখেছেন, অভিনন্দন জুলিয়া এবং কাউসার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ রেজাউল আমিন খোকন ভাই। আপনার সান্নিধ্যেই মূলত আমি জুলিয়া কিন্তু বেড়ে উঠেছি। সুতরাং আপনার কাছে অনেক কৃতজ্ঞতা এবং ধন্য হলাম যে আপনি আমাদেরকে কমেন্ট করেছেন। তারপরে এবং কাউসার আরো ভাই আরেকটি কয়েকজন। কথা বলি, কাউসার ভাই জি একটু বলি, একটু আপনাকে কি করি, সেটি জি হলো জি উদীচীর সাথে যে আমার সম্পৃক্ততা। আমি আসলে উদীচীকে অনেক বড় প্ল্যাটফর্ম ভাবতাম, যে এখানে আসলে সিনিয়রদের অনেক গুরুত্বপূর্ণ হুম হুম মানুষ যাদের অনেক অনেক দক্ষতা, তারা উদীচীর সাথে সম্পৃক্ত হয়। আমি কিন্তু উদীচীর হুম হুম, সাথে ছোটখাটো কাজ আগে করেছি, কিন্তু আমি সদস্য ছিলাম না। কিন্তু আমাকে কিন্তু জি রেজাউল আমিন স্যার তিনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এবং তার অনুপ্রেরণায় কিন্তু আমি উদীচীর সাথে সম্পৃক্ত হয়েছি। এবং আমার আবৃত্তির জন্য তিনি কিন্তু সবসময় আমাকে আহ উৎসাহ দিয়ে থাকেন। অনুপ্রেরণায়। সবসময় বলে, জুলি তুমি এটাই জি করেছো, কোথাও ভুল করলে সে আমাকে বলে তুমি এখানে এই জিনিসটা ঠিক করলে ভালো হবে। মানে আমার কাছে খুব ভালো লাগে যে সে স্যার আমাকে সবসময় উৎসাহিত করেন। জি অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠান দেখছেন বিধায়। এবং জি নান্নু আমরাও ভাইকেও ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। নান্নু ভাইও আমাদের সাথে আছেন, তিনি আমাদের উদ্ভাসের সহ জি সভাপতি। নান্নু ভাইও চমৎকার চমৎকার কথা বলেন। জি নান্নু ভাই অনেক কথা লিখেছেন, আমরা দেখেছি। কুমার লাবলু ভাই আরো লিখেছেন, জুলিয়া ভালো বলেছো, আমরা চাই একটি অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ একটি দেশ ও জাতি। তোমাকে আবারও হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আরো লিখেছে জিনিয়া রুনা, তারপরে সীমা সাহা, তর্ষি তয়া লিখেছে, খাদিজা ইসলাম লিখেছে, আরো অনেকেই লিখেছেন, সবাইকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। এমডি জালাল মোরল সহ অনেকেই লিখেছে, সবাইকেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। রেজাল আমিন কখন আবারও লিখেছেন, চমৎকার হয়েছে আবৃত্তি জুলিয়া। হ্যাঁ, আমরাও সেটা মনে করি। আচ্ছা জুলিয়া, আমরা আর কমেন্টস এবং আর ফোন কিছুই নেব না, আমরা আবার একটু তোমার কাছে দু একটি কথা শুনবো, এরপর আমরা একটি আবৃত্তি শুনবো, এরপর আমরা শেষ করবো। তার আগে বলতে চাই যে আবৃত্তির জন্য কিন্তু তোমার হাজবেন্ড আমার অত্যন্ত স্নেহাশিস সাংবাদিক জহির ইসলাম আমার কণ্ঠে একটি আবৃত্তি শুনতে। আমি তো আর আবৃত্তি করতে পারবো না, আমি যে হয়তো একটু পাঠ করবো শেষের দিকে। তার আগে জুলিয়ার কাছে শুনতে চাইবো যে এই যে যে এত কিছু করে ফেলেছো এই অল্প বয়সে, বয়সটাও একদম সামান্য, আমি বলবো যে অনেক কম, অল্প, তার মধ্যে কিন্তু প্রত্যাশাটা যাই ছিল তার চেয়ে কিন্তু প্রাপ্তি অনেক বেশি, আমি যেটা বলতে চাই। কারণ তোমার এই যে অনেককে আমি চিনি যারা কিন্তু প্রত্যাশার মতো প্রাপ্তিতে কিছুটাও যেতে পেরেছে কিনা প্রশ্নবিদ্ধ। তো সেই প্রাপ্তি নিয়ে তো এগিয়ে চলেছো। আর এই যে যে সমাজের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে নারী নির্যাতন কিংবা ধর্ষণ, এই যে যে সামাজিক অবক্ষয়, এটি কি এই সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছে
তাদের মধ্য দিয়ে কতটুকু এগিয়ে নেওয়া যেতে পারে, যে এই অবক্ষয় থেকে সরে এসে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের নতুন প্রজন্মকে কিভাবে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে নেওয়া যায় বলে তুমি মনে করো? ধন্যবাদ কাউসার ভাই। একটি কথা বলতেই হবে, আমরা আগে কিন্তু সবসময় ভাবতাম তরুণরা হয়তো খারাপ দিকে চলে যাচ্ছে, মাদক আসক্ত হচ্ছে এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল যুগে কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে কিশোর বয়স থেকে কিন্তু তিনি বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছেন। এটির একটি কারণ আপনি দেখবেন, যারা এই অসামাজিক কাজে লিপ্ত তাদের পিছনের ইতিহাস বা তার পরিবারের থেকে খবর নিলে দেখতে পারবেন হয় তিনি পড়াশোনার দিকে অগ্রসর না, পড়াশোনা নিয়ে ভাবে না তার পরিবার, বা তিনি কোনো খেলাধুলা হোক, সাংস্কৃতিক অঙ্গনের যে কোনো একটা পাঠ হোক, কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই। কিন্তু আমরা এখন কিন্তু আমরা দেখতে পাই যে যেসব পরিবার খুব বেশি সন্তানকে নিয়ে ভাবেন, তারা কিন্তু তার সন্তানের পড়ার প্রতি খুব খেয়াল রাখেন এবং তার পাশাপাশি তারা কিন্তু চায়। এখন কিন্তু আমি দেখতে পাই যে অনেক অভিভাবক তারা খুব চেষ্টা করে, তারা যত ব্যস্ত থাকুক তার মাঝে তার সন্তানটিকে নিয়ে প্রতিযোগিতায় যায়, তার সন্তানটিকে নিয়ে কোন আবৃত্তি শিখবে, না অঙ্কন শিখুক, সে নাচ শিখুক, সে গান শিখুক, এবং পড়াশোনার পাশাপাশি এগুলিতে সময় দেওয়া, এইটি কিন্তু একটি পরিবার বেছে নেয়। এবং যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত তাদের ঝরে যাওয়ার হারটা কিন্তু খুব কম, খুব কম। মানে উম, একদম যে নেই সেটা আমি বলবো না, দুই একজন হতে পারে, কিন্তু যারা কিন্তু এই সব খেলাধুলা বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, এগুলির সাথে সম্পৃক্ত না থাকে, তারা কিন্তু অসামাজিক কাজে অনেক বেশি লিপ্ত হয়ে যায়। তারা বিভিন্ন খারাপ সঙ্গ পায়। কারণ অকারণে বসে থাকা, অলসতা তো মানে তার কি বলবো আমরা দেশ বাংলা একটা কথা জি। বলি না, যে অলসতা শয়তানের বাক্স, এমন ধরনের, আমি এইভাবে বললাম। তো আমরা যখন বিভিন্ন কাজে ইনভলভ না থাকবো, আমরা বিভিন্ন কাজে সম্পৃক্ত না থাকবো, তখন কিন্তু আমাদের ভিতরে এই জিনিসটা বসে যায়, আমরা খারাপ রাইট। কাজে লিপ্ত হই। তো আমি অবশ্যই বলবো সাংস্কৃতিক অঙ্গনের সাথে সবাই সম্পৃক্ত থাকুন। সাংস্কৃতিক অঙ্গনে না থাকলে আপনি সাহিত্যের সাথে অনেক পাঠ আছে। আমি আবৃত্তি করব না, আমি গান করব না, ওকে, আমি বই পড়বো, আমি প্রচুর বই পড়বো। আমি বই পড়লে কি হবে, আমার জ্ঞান অনেক 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 বৃদ্ধি পাবে, আমি অনেক কিছু সম্বন্ধে জানতে পারবো। আমি খেলাধুলা করবো, খেলাধুলা করলে কি হবে, আমার শরীর ঠিক থাকবে, আমার মন ভালো থাকবে। এই যে যে করোনাকালীন একটি জিনিস দেখেন, যারা কায়িক শ্রম করেন তারা কিন্তু অসুস্থতার হার অনেক কম তাদের। এটা রাইট। কিন্তু আমাদের একটি শিক্ষা। আর যারা কিন্তু খুব বেশি আরামপ্রিয় তাদেরই কিন্তু দেখেন, আমরা আমরা বাইরে গিয়েছি, কাজ করেছি, আমার ঘরে ছোট ছোট দুটি বাচ্চা আছে, আমরা কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত আল্লাহ আমাদের সুস্থ রেখেছে। কিন্তু যারা দেখবেন ঘরে খুব এইভাবে রয়েছে, এমন ভাবে চলাফেরা, কেউ সাথে মিশা নাই, কেউ সাথে, তিনি করোনা আক্রান্ত, ঘরে বসে হচ্ছেন কোনো না কোনো ভাবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে আমি যদি কায়িক শ্রম না করি, আমার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সব দিক থেকে কমে রাইট। যাবে, সেটা যেই রোগই হোক। হ্যাঁ, তো এই কারণে সাংস্কৃতিক শারীরিক চর্চাতে একটা। থাকতে হবে, ভালো কাজে থাকতে হবে আমাদের সব সময়। রাইট। আরেকটি উম, হ্যাঁ অবশ্যই, মানে আমার আমার মনে হয় যে এটির সাথে সবসময় থাকতে হবে। জি। এবং আরেকটি কথা আমি একটু কাউসার ভাইয়ের সাথে শেয়ার করবো, সেটি হলো আমি এমন অনেককে দেখেছি যারা সাংস্কৃতিক অঙ্গনে ছোট্টবেলা থেকে কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। তিনি সব সময় কাজে মানে অনেক দূর এগিয়ে গিয়েছেন। কিন্তু দেখা যায় কোনো এক সময় ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পরে বা কোনো একটি পরিবারের সাথে সংযুক্ত হওয়ার পরে ওই মেয়েটিকে আর এই জগতে আসতে দেয় না, বা কোনো না কোনো বাধা থাকে। কিন্তু আমি অবশ্যই অনেক অনেক ভাগ্য মানে ভাগ্যবতী বলবো, কারণ আমার হাজবেন্ডের অনেক অনেক সাপোর্ট আমি পেয়েছি। বাহ, আমার যখন দারুণ। কখনো কোনো অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা চারজন, আমাদের পরিবারে আমার দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমরা চারজন মিলে কিন্তু ওই অনুষ্ঠানে থাকি, এবং অনুষ্ঠান যতক্ষণ বাহ, পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চারজন ওইখানে সময় দিই, এবং আমার অসাধারণ। জন্য কিন্তু এই তিনটি লোকের সময় দিতে হয়। এবং আরেকটি কথা, আমি সাংবাদিকতার কাজে যখন আপনি শিবচর ঘাট আমাদের এখান থেকে অনেক অনেক দূর, হ্যাঁ, প্রায় 2 ঘন্টা লাগে। আমার এমনও দিন গেছে, আমার বাচ্চাটা তখন প্রথম 1 বছর, ওকে আমি হুন্ডার পিছে আমার কোলে নিয়ে বসেছি, আমার এক হাতে ল্যাপটপ নিয়ে বসেছি, জহির হুন্ডা চালিয়েছে। আমি এমনও বাহ। গেছে যে ওইখানে আমি নেট পাচ্ছি না,
হুন্ডা চালিয়ে চালিয়ে সামনের দিকে আসবে, ও হুন্ডা চালাচ্ছে, আমি ল্যাপটপ এক হাতে ধরে রেখেছি, এক হাতে আমার বাচ্চাকে ধরে রেখেছি, যে ল্যাপটপে যে নিউজটা যাবে বা ভিডিও উঠবে এফটিভিতে। তো এইটার জন্য কিন্তু আমি অনেক কষ্ট করেছি আমার পরিবারকে নিয়ে, এবং এখন পর্যন্ত সব বাবা মাই করে, কিন্তু এখন যেহেতু পরিবার ছোট হয়ে এসেছে, আমার যেহেতু একান্নবর্তী সংসারে আমরা এখন নেই, আমরা এখন একদম ছোট্ট পরিবার নিয়ে সবাই থাকি। তো সেইখানে আমার কিন্তু কেউ সাপোর্ট নেই। আমি আমি যখন কাজে যাই আমার ছোট্ট দুটো বাচ্চাকে কিন্তু বাসায় রেখে যেতে হয়। আহ তাদের আমি অনেক কষ্ট, কিছুক্ষণের জন্য, অনেক আমার কিন্তু স্ট্রাগল। একটি চিন্তা থাকে, ভাবনা থাকে, তারপরেও কিন্তু আমার কাজ করতে হয়, আমি কাজ করে যাই। কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে আমি যখন কাজ করি, আমি সব সময় আমার বাচ্চাদের সাথে রাখি। আমি চাই আমার বাচ্চারাও সাংস্কৃতিক অঙ্গনে থাকুক, তারা ভালোবাসুক, খেলাধুলা করুক, সবকিছুর সাথে অবশ্যই। থাকুক। আঞ্জুমান জুয়েলে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তোমার কাছ থেকে দর্শকদের জন্য শেষ বক্তব্য শুনতে চাচ্ছি, যে কি বলার আছে ইউটিভির দর্শকদের জন্য এবং নতুন প্রজন্ম এবং নতুন শিক্ষার্থীদের জন্য তোমার কি বলার আছে? আবারও ধন্যবাদ। অনলাইন এই অনুষ্ঠান, ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য আসলে অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আমরা যারা মঞ্চে কাজ করি তারা যদি অনলাইনের এই অনুষ্ঠান করতে না পারতাম, আমাদের কিন্তু খুব কষ্ট হতো, আমরা মনের খোরাকটা মেটাতে পারতাম না। তো অবশ্যই, এবং তার পাশাপাশি দর্শক শ্রোতাদের তো অবশ্যই অবশ্যই অনেক 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 ভালোবাসা। কারণ অনলাইনের এই অনুষ্ঠানগুলোতে দর্শক শ্রোতাদের যদি উৎসাহ না থাকতো, তারা যদি সুন্দর সুন্দর মন্তব্য করে আমাদের উৎসাহিত না করতো, প্রাণিত না করতো, আমরা কিন্তু আসলে এই অনুষ্ঠান এতদূর চালিয়ে নিতে পারতাম না। আমার খুব ভালো লেগেছে যে টেলিফোন করে, ফোন করে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, মন্তব্য করে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, তাদের কাছে আসলে অনেক অনেক কৃতজ্ঞ আমি। আপনারা সাথে থাকবেন, আপনারা আছেন বলেই আমরা এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি। এবং এই করোনাকালীন যেহেতু সামনে শীত, আমাদের এই অবস্থাতে যেহেতু আবারও বাড়ার একটি সম্ভাবনা আছে, আমরা সবাই অবশ্যই সচেতন হয়ে চলবো, এবং পাশে আমার যত লোক আছে সবাইকে সচেতন করার চেষ্টা করব। বলতে বলতেই কিন্তু একদিন সবাই শুনবে, কারণ প্রচারই তো প্রসার, ঠিক না? আমরা প্রচার যত করব অবশ্যই। তত মানুষ সচেতন হবে। এটি আমার কথা ছিল। আমি এবার একটু অসংখ্য। কাউসার পরে আবৃত্তি শুনবো, হ্যাঁ, তারপরে আমার আবৃত্তি দিয়ে আমি শেষ করবো। আমি তো ভাবছিলাম শেষ করতে চাই, তারপরেও আবার আবার ঢুকাই দিলাম। আচ্ছা, যাই হোক, না না, যেহেতু একটু শুনুন। তোমারও আবদার এবং তোমার হাজবেন্ডেরও আবদার, অবশ্যই আমার, তোমরা দুজন অত্যন্ত আমার স্নেহের। এবং আমি সাংবাদিক মহলে, বিশেষ করে মাদারপুরের যাদের সাথেই মিশি, তেমন তো সময়ও পাই না, যতটুকু মিশি তোমাদের সাথে মেশার চেষ্টা করি। আসলে ভালো লাগে, ভালো লাগা থেকেই সবার সাথে সবাই সখ্যতা হয়ও না, এটাও একটা ব্যাপার আছে। তো সবাই আমার অনেক প্রিয়, তাদের মধ্যে তোমরা একটু বেশি প্রিয়। তো দুজনের কথাই আমি পাঠ করি আমার লেখা নীলকষ্ট বই থেকে একটি কবিতা, আমারই লেখা, আমি একটু পাঠ করছি। কবিতার নাম হচ্ছে নীলকষ্ট। নীলকষ্ট তুমি, কবিতাটি অনেকবার, অসংখ্যবার করেছি, তারপরেও ভালো লাগে, আমি করছি। তুমি নেবে আমার নীল কষ্ট, অশ্রু সিক্ত নির্ঘুম রাত্র। তুমি নেবে আমার ক্লান্ত দুপুর, একাকী বিকেল, নিঃসঙ্গ আধার, কলকাকলি বিহীন ভোর। জানি তুমি ভালোবাসায় দুঃখ নেবে না, তবে তুমি নেবে আমার সাদা সাদা সুখ, জ্যোৎস্না মাখা আকাশের বুক, সুরেলা সন্ধ্যা, সাদা রজনীগন্ধা, সাদা পদ্ম, বৃষ্টির রিমঝিম শব্দ। জানি তুমি ভালোবাসা দিয়ে প্রতিদান নেবে না, তবে কেন তুমি ছিনিয়ে নিলে আমার রঙিন স্বপ্নগুলো? কেন বিকালে নিজেকে মুখোশধারীর দ্বারে? কেন সাজালে নিজেকে বীরঙ্গনার বেশে? আশা নিলে, আলো নিলে, নিলে আমার হৃদয়ের ভালোবাসা। কেন দিয়ে গেলে আমায় তুমি একটি জীবন নীল কষ্টে মাখা, নীল কষ্টে মাখা, নীল কষ্টে মাখা। ধন্যবাদ জুলিয়া। তোমার পাশে হয়তো বা আবৃত্তিটা ওভাবে হবে না, এই জন্য পার্টেই করলাম। এবার তোমার আবৃত্তিটা শুনি, এবং তোমার আবৃত্তিটা শুনতে শুনতে আমরা শেষ করব। তার আগে আমি একটু বিদায় নিতে চাচ্ছি, তারপরে তোমার আবৃত্তি শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে শেষ করে ফেলি। দর্শক, আপনারা আজকে দেখছিলেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে
ইউটিউবের বিশেষ অনুষ্ঠান শিল্প এবং সংস্কৃতি সরাসরি অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত বাংলাদেশ সময় রাত 10টায় প্রচারিত হয়। দর্শক, আপনারা আগামী অনুষ্ঠানও দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিতে চাচ্ছি। আমি বিদায় নেব, তারপরে আজকের অতিথি আঞ্জুমান জুলিয়ার কণ্ঠে আমরা আবৃত্তি শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, সে পর্যন্ত আপনারা আগামী অনুষ্ঠান দেখবার প্রত্যাশা রইল। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা জুলিয়ার কবিতা শুনতে শুনতে বিদায় নিব। জি জুলিয়া। কাউসার ভাই, কবির কণ্ঠে কবিতা শোনা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, খুব ভালো লেগেছে, খারাপ হয়নি, কিন্তু চর্চা চালিয়ে যান। হ্যাঁ, আর একটি জিনিস, অবশ্যই দর্শকদের আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যিনি পিছিয়ে কাজ করে যাচ্ছেন, পিছনে থেকে, যাকে আসলে আমরা সবাই দেখতে পাই না। আমার একটু কথা হয়েছে মোহাম্মদ আলী ভাই, তাকেও অনেক অনেক ধন্যবাদ। সুন্দর করে তিনি স্টিমার চালাচ্ছেন। মানে আমাদের ছবি কাকে দিতে হবে, কে কি করছেন, এটি আসলে অনেক কষ্টকর এটি চালানো। হ্যাঁ, তাকেও অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনায়, মঙ্গল কামনায় আমি বিদায় নিচ্ছি একটি কবিতার মাধ্যমে। এবং আরেকটি জিনিস বলতে চাই, পল্লী কবি জসীমউদ্দিনের সাথে যেহেতু তার পল্লী বাড়িতে আমার অনেক স্মৃতি আছে, তাকে আমি সার্বক্ষণিক মনে করি, আমার খুব ভালো লাগে। তারই এক ছোট্ট কবিতা একটু পড়ার চেষ্টা করছি। আবৃত্তি করছি কবি জসীমউদ্দিনের প্রতিদান। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়া আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করেছে পর। জি ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা ফোন করে এবং যারা আমাদেরকে কমেন্টস করে আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।